আসসালামু আলাইকুম। আমি ডক্টর আব্দুল্লাহ মামুন। আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ষষ্ঠ অধ্যায়ের রিকশার বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন নিয়ে। বর্ণনা শুরু করব। দেখো এদিকে তাকাও। এইটা হলো রিকশার বাহ্যিক গঠন, এটা কি অভ্যন্তরীণ গঠন। শোনো, এই ব্রাউফাইটা এই টপিকস থেকে অনলি দুইটা কোশ্চেনই আছে, হয় বাহ্যিক গঠন আসবে অথবা অভ্যন্তরীণ গঠন আসবে। কিন্তু এর মধ্যে সব থেকে বেশি যেটা এসেছে সেটা হলো অভ্যন্তরীণ গঠন। কারণ আমরা গতদিন যে বৈশিষ্ট্য পড়েছিলাম ব্রাউফাইটার, সেই বৈশিষ্ট্যের মধ্যে বাহ্যিক গঠনের সকল কিছু পড়া হয়ে গেছে প্রায়। খেয়াল করো, এই যে দেখো, এটা হলো বাহ্যিক গঠন। এদের যে দেহটা প্রথমে দেহে আসি। দেখো এদের দেহটাকে বলা হয় গ্যামিটোফাইট। কি বলা হয়? গ্যামিটোফাইট। সুন্দর করে লেখো, গ্যামিটোফাইট। তোমরা গ্যামিটোফাইট শব্দের অর্থ গতদিনই শিখেছিলা, যে বহুকোষী হ্যাপ্লয়েড প্রকৃতির উদ্ভিদগুলোকে বলা হয় গ্যামিটোফাইট উদ্ভিদ। মনে থাকবে তো? তাহলে এদের দেহ গ্যামিটোফাইট। প্রকৃতপক্ষে এদের কিসে কিসে ভাগ করা যায় না? মূল, কাণ্ড ও কিসে ভাগ করা যায় না? পাতায় ভাগ করা যায় না। কিন্তু পাতার মতো অনেক খণ্ড নিয়ে এদের দেহটা গঠিত। ক্লিয়ার? দেখো এই যে প্রত্যেকটা যে খণ্ড, এটা দেখতে অনেকটা গোলাপের পাপড়ির মতো, যার কারণে এদের এই খণ্ডগুলোকে বলা হয় রোজেট। কি নামে ডাকা হয়? রোজেট। দেখো এদের প্রত্যেকটা খণ্ডের মধ্যে মাঝখান বরাবর যে শিরাটা গেছে, এই শিরাটাকে বলা হয় মধ্যশিরা। কি বলা হয়? মধ্যশিরা। খেয়াল করবা প্রত্যেকটা জিনিস, মধ্যশিরা। এবং মধ্যশিরা দেখো উপরের দিকে অর্থাৎ বাহিরের দিকে দুইটা খাঁজের সাথে মিলিত হয়েছে। তাহলে বাইরের দিকে খাঁজের সাথে মিলিত হয়েছে, এটাকে বলা হয় অগ্রস্ত খাঁজ। কি বলা হয় এটাকে? অগ্রস্ত খাঁজ। আমার কথা কি বুঝাইতে পারছি? তাহলে অগ্রস্ত খাঁজ কি একটা, নাকি এখানেও একটা আছে? তাহলে অগ্রস্ত খাঁজ কয়টা আছে বলো? দুইটা। তাহলে অগ্রস্ত যে খাঁজ, এই খাঁজ দুইটা হবার কারণে এটাকে বলা হয় দ্যাগ্র খাঁজ। কি বলা হয়? দ্যাগ্র খাঁজ। তবে দ্যাগ্র মানে হলো দে মানে দুইটা, আর দ্যাগ্র খাঁজ। তাহলে কয়টা খাঁজ এখানে? দুইটা খাঁজ। কয়টা খাঁজ? দুইটা খাঁজ। এর মাঝখানে একটা খাঁজ আছে, দেখো ওই খাঁজের সাথে কিন্তু মধ্যশিরা যুক্ত হয় নাই। ক্লিয়ার কিনা বলে পর্যন্ত? এরপরে খেয়াল করো, এদের কিসে ভাগ করা যায় না? মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না, তাই না বলো? কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এদের প্রকৃতপক্ষে কোনো মূল নাই, কিন্তু মূলের পরিবর্তে যেটা আছে এটাকে বলা হয় রাইজয়েট। তোমরা আমাকে একটু বলো যে রাইজয়েট যেটা, এই রাইজয়েট কত ধরনের হতে পারে? দুই ধরনের। যার গায়ে টিউমার সদৃশ অংশ থাকে তাকে বলা হয় অমসৃণ রাইজয়েট, আর যার গায়ে কি নাই, কোনো প্রকার টিউমার সদৃশ কোনো কিছু নাই, এগুলোকে বলা হয় মসৃণ রাইজয়েট। খেয়াল করবা। আর কিসে ভাগ করা যায় না? কাণ্ড, পাতায়। পাতার মতো খণ্ড যেগুলো, এর মধ্যে অসংখ্য কি রয়েছে? ক্লোরোপ্লাস্ট রয়েছে। কি রয়েছে? অর্থাৎ ক্লোরোফিল অণু আছে। কি আছে? ক্লোরোফিল। তাহলে এদের ক্লোরোফিল অণু থাকে। তোমরা আমাকে এখন বলো, ক্লোরোফিল অণু থাকলে তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য কি নিজে উৎপাদন করতে পারে। অর্থাৎ রিকশিয়া এরা কি স্বভোজী নাকি পরভোজী? নিজের খাদ্য যারা নিজে উৎপাদন করতে পারে তাদেরকে বলা হয় স্বভোজী উদ্ভিদ। এটাই হলো রিকশার বাহ্যিক গঠন। আমি আরেকবার বললে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। দেখো প্রথম কথা হলো রিকশার যে দেহটা, আর এটার নাম কি? গ্যামিটোফাইট। এর নাম কি? অর্থাৎ এরা গ্যামিটোফাইট উদ্ভিদ। এদের মূল, কাণ্ড, পাতায় কি করা যায় না? বিভক্ত করা যায় না। কিন্তু
মূলের মতো যে অংশ থাকে তাকে কি বলা হয়? রাইজয়েড। রাইজয়েড কত ধরনের? দুই ধরনের, মসৃণ আর একটা কি অমসৃণ। যে রাইজয়েডের টিউমার সদৃশ অংশ থাকে তাকে বলা হয় অমসৃণ, আর যেটা টিউমার সদৃশ অংশ থাকে না সেটাকে বলা হয় মসৃণ। এবং তোমরা জানো যে এদের প্রত্যেকটা খণ্ডের মধ্যে মধ্যশিরা আছে, এবং মধ্যশিরা একবারে প্রান্তের সাথে দুইটা খাজে যুক্ত হয়েছে। দুইটা খাজকে বলা হয় দ্যাগ্র খাজ। কি বলা হয়? দ্যাগ্র খাজ। এবং এদের ক্ষেত্রে একটা কথা তোমাকে মনে রাখতে হবে, এদেরকে বলা হয় বিষম পৃষ্ঠ। কি বলা হয়? বিষম। কি বলা হয়? বিষম পৃষ্ঠ। বিষম পৃষ্ঠ। শোনো, বৈষম্য, বৈষম্য মানে কি? ভেদাভেদ করা, তাই না? বলো, এই বিষম শব্দের অর্থও হলো বৈষম্য করা, অর্থাৎ ভেদাভেদ করা। এদের উপরের অংশে, এদের প্রতিটা পাতার ন্যায় যে খণ্ড, এই খণ্ডের উপরের অংশে কিছুটা মসৃণ থাকে, আর নিচের অংশটা কিছুটা খাসযুক্ত বা অমসৃণ থাকে। এই জন্য এদের দেহটাকে বলা হয় বিষম পৃষ্ঠ। কি বলা হয়? মনে থাকবে তো? এবং এদের তোমরা জানো ক্লোরোফিল অণু আছে, এরা নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে, এরা স্বভোজী। পারবো না ইনশাল্লাহ এই পর্যন্ত? তাহলে এদের গঠনটা পারতে হবে। এবার দেখো, এদের অভ্যন্তরীণ গঠন আছে। কি আছে? অভ্যন্তরীণ গঠন। অভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে তিনটা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে? তিনটা। এই যে খেয়াল করো, এদিকে তাকাও। এই যে এখান থেকে এই পর্যন্ত অংশ, যে পর্যন্ত দেখো আমি সবুজ কালারের ফোঁটা ফোঁটা দিয়েছি, তাই না? বলো, এগুলো হলো ক্লোরোফিল অণু। এগুলো কি? ক্লোরোফিল অণু। এই অঞ্চলটাকে বলা হয় ফটোসিনথেটিক অঞ্চল। এটাকে কি বলা হয়? ফটোসিনথেটিক অঞ্চল। এই অঞ্চলকে কি বলা হয় বলো সবাই? ফটোসিনথেটিক অঞ্চল। দেখো, ফটো মানে হলো আলো, তাই না? বলো, সিনথেটিক শব্দের অর্থ হলো উৎপাদন করা। এই শব্দের সাথে একটা শব্দ মিল আছে, একটা প্রক্রিয়ার মিল আছে। যেমন ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস। আর তোমরা সবাই জানো ফটোসিনথেসিস শব্দ অর্থ কি? সালোক সংশ্লেষণ, তাই না? বলো, তাহলে সালোক সংশ্লেষণ। শোনো, শুধুমাত্র অভ্যন্তরীণ গঠনের এই ফটোসিনথেটিক অঞ্চলেই মূলত ক্লোরোফিল অণু থাকে। ক্লোরোফিল কি? অণু থাকে। আর এই অঞ্চলেই মূলত ফটোসিনথেসিসের মাধ্যমে বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। এখন খেয়াল করবা, এই যে ফটোসিনথেটিক অঞ্চলে কোষগুলো দেখতে পাচ্ছো একটার পর একটা সজ্জিত হয়ে যে সুতার মতো অংশ গঠন করেছে। কিসের মতো অংশ গঠন করেছে? সুতার মতো অংশ গঠন করেছে। এই সুতার মতো অংশগুলোকে বলা হয় আত্তীকরণ সূত্র। আত্তীকরণ সূত্র। খেয়াল করো, আত্তীকরণ সূত্র। এই আত্তীকরণ সূত্রের মাঝে মাঝে কি ফাঁকা জায়গা আছে না? বলো, ফাঁকা জায়গা আছে। কি আছে? ফাঁকা জায়গা আছে। এর মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে। আর এই ফাঁকা জায়গার উন্মুক্ত যে ছিদ্রপথ, এটাকে বলা হয় বায়ুরন্ধ্র। কি বলা হয়? বায়ুরন্ধ্র। খেয়াল করবা প্রত্যেকটা জিনিস, বায়ুরন্ধ্র। এই আত্তীকরণ সূত্রের একবারে উপরের যে কোষটা আছে, দেখো, একবার উপরের যে কোষগুলো আছে, এই কোষগুলোর মধ্যে কি কোনো ক্লোরোফিল অণু আছে? দেখো তো, আছে? বলো, এই উপরের কোষগুলোর মধ্যে যে ক্লোরোফিল অণু নাই, এই উপরের এই অংশটাকে বলা হয় ঊর্ধ্বত্বক। কি বলা হয়? তাহলে ঊর্ধ্বত্বকের বৈশিষ্ট্য কি হবে বলো? ঊর্ধ্বত্বক। ঊর্ধ্বত্বকের বৈশিষ্ট্য হলো এই কোষগুলোর মধ্যে কোনো ক্লোরোফিল অণু নাই। এটা অনেকটা ভিতরের কোষগুলোকে সুরক্ষা প্রদান করে। কি করে? সুরক্ষা প্রদান করে। দেখো, আমি আরেকবার বলতেছি, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। তাহলে এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। আমরা 1 নম্বর পয়েন্টে এখানে আসি। সেটা হলো উপরের যে অংশ, এটাকে বলা হয় ফটোসিনথেটিক অঞ্চল। এই অঞ্চলে মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়, কারণ এর মধ্যে ক্লোরোফিল অণু
থাকে এবং কোষগুলো একটার পর একটা সজ্জিত হয়ে যে সূত্র গঠন করেছে এই সূত্রকে বলা হয় আত্তীকরণ সূত্র। বুঝছো কিনা বলো? আত্তীকরণ সূত্রের একবার উপরের কোষগুলোর মধ্যে কোনো ক্লোরোফিল অণু নাই, এটাকে বলা হয় ঊর্ধ্বত্বক। এটা কি? এর কাজ হলো ভিতরের কোষগুলোকে কি করা? সুরক্ষা প্রদান করা। আর আত্তীকরণ সূত্রের মাঝে যে ফাঁকা জায়গা আছে এগুলোর মধ্যে দিয়ে বায়ু চলাচল করে, আর এই ছিদ্রগুলোকে বলা হয় বায়ু রন্ধ্র। কি বলা হয়? এবং ফটোসিনথেটিক অঞ্চলের মধ্যেই দেখো আমি হলুদ কালারের যে অংশটা দিয়েছি এটাকে বলা হয় স্ত্রী জনন অঙ্গ। কি বলা হয়? এর নাম কি? স্ত্রী জনন অঙ্গ। তোমাদেরকে আমি গতদিনই পড়াইছি, সেটা হলো স্ত্রী জনন অঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। কি নামে ডাকা হয়? তাহলে এদের স্ত্রী জননাঙ্গের নাম কি? আর্কিগোনিয়াম। সবাই বলো, আর্কিগোনিয়ামের আকৃতি কি আকৃতির হয়ে থাকে? ফ্ল্যাক্স আকৃতির। কি আকৃতির? এবং এই আর্কিগোনিয়ামের মাঝেই অবস্থান করে হলো ডিম্বাণু। কি অবস্থান করে? ডিম্বাণু অবস্থান করে। ক্লিয়ার কিনা বলো? আর্কিগোনিয়ামের মধ্যে কি অবস্থান করে? ডিম্বাণু। স্ত্রী জনন মাতৃকোষগুলো এর মধ্যেই অবস্থান করে। এরপরে দেখো ফটোসিনথেটিক অঞ্চলের নিচের অংশ। কোন অংশ? নিচের অংশ যেখানে ক্লোরোফিল অণু নাই। ক্লোরোফিল কি নাই? অণু নাই, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট নাই। এই অঞ্চলটাকে বলা হয় সঞ্চয়ী অঞ্চল। এই অঞ্চলটাকে কি বলা হয়? সঞ্চয়ী অঞ্চল। খেয়াল করবা, সঞ্চয়ী অঞ্চল। শোনো, সঞ্চয়ী অঞ্চলের কোষগুলো গঠিত হয় প্যারেনকাইমা নামক কোষ দ্বারা। এটা কোন কোষ দ্বারা গঠিত হয়? প্যারেনকাইমা। প্যারেনকাইমা। প্যারেনকাইমা নামক কোষ দ্বারা গঠিত হয়। তোমরা সবাই জানো যে উদ্ভিদের টিস্যুটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা ভাজক টিস্যু আর একটা কি? স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু তিন প্রকার, সরল টিস্যু, জটিল টিস্যু আর একটা কি? ক্ষরণকারী টিস্যু আর একটা কি? আর সরল টিস্যু তিন প্রকার, প্যারেনকাইমা, কলেনকাইমা আর একটা কি? স্ক্লেরেনকাইমা। তাহলে যদি বলে সঞ্চয়ী অঞ্চলের টিস্যুগুলো কোন কোষ দ্বারা গঠিত হয়? প্যারেনকাইমা নামক কোষ দ্বারা গঠিত হয়। দেখো ফটোসিনথেটিক অঞ্চলে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয়? এই শর্করা জাতীয় খাদ্যগুলো এসে জমা হয় কোথায়? সঞ্চয়ী অঞ্চলে। কোন অঞ্চলে জমা হয়? কোন অঞ্চলে জমা হয় বলো? সঞ্চয়ী অঞ্চলে জমা হয়। এবং পরবর্তীতে এই উদ্ভিদের নিজের প্রয়োজনে এখান থেকে এই শর্করা জাতীয় খাদ্যগুলো সে সরবরাহ করে থাকে। ক্লিয়ার? এবার দেখো সঞ্চয়ী অঞ্চলের নিচেই যে এক সারি তোমরা কোষ দেখতে পারছো, দেখো এই যে এক সারি কোষ। এক সারি কি? কোষ। এই যে দেখো এক সারি যে কোষ, আমি একটু কালার ভিন্ন করলাম তোমাদের বোঝানোর জন্য। এই এক সারি যে কোষ এটাকে বলা হয় নিম্নত্বক। কি বলা হয়? তাহলে এইটা হলো নিম্নত্বক। দেখো এটা হলো নিম্নত্বক, আর এই নিম্নত্বকের সাথে থাকে হলো এককোষী রাইজয়েড। কি থাকে? দেখো এই পাশের এই দুইটা হলো কিন্তু এককোষী, এই দুইটা কি? এককোষী। এককোষী। এরা প্রকৃতপক্ষে মূল নয়, কিন্তু মূলের মতো কাজ করে। আর এদেরকে কি বলা হয়? রাইজয়েট। আর এই রাইজয়েট কত ধরনের হয় আমি অলরেডি বলে ফেলেছি। একটা হলো অমসৃণ। কখন অমসৃণ বলবো? যে রাইজয়েটের গায়ে টিউমার সদৃশ অংশযুক্ত থাকবে তখন সেটাকে কি বলবো? অমসৃণ। আর যার গায়ে লেগে থাকবে না সেটা কি? মসৃণ। বুঝাইতে পারছি? এবার শোনো, এই পাশের যেটা আছে দেখো, খেয়াল করো, এগুলো এককোষী, কিন্তু এগুলো কি এককোষী? এগুলো কি বহুকোষী। দেখো বহুকোষী। বহুকোষী রাইজয়েডগুলোকে একটা নামে ডাকা হয়। তাহলে এটাও কিন্তু রাইজয়েট। এটা কি? বহুকোষী কি? রাইজয়েট। বহুকোষী রাইজয়েট। আর এই বহুকোষী রাইজয়েটগুলোকে বলা হয় স্কেল। কি নামে ডাকা হয়? অবলিক। এটাকে বলা হয় শল্ক। কি নামে ডাকা হয়? স্কেল বা শল্ক। স্কেল বা শল্ক। দেখো এই রাইজয়েটের কাজ হলো মাটির সাথে এই রিক্সিয়া উদ্ভিদটাকে সংযুক্ত করে রাখতে সাহায্য করে, আটকে রাখতে সাহায্য করে। এবং মাটির থেকে এরা দুইটা জিনিস গ্রহণ করে। একটা গ্রহণ করে হলো পানি। একটা কি?
আর একটা হলো খনিজ লবণ। খনিজ লবণ। তোমরা একটু ব্রেন খাটিয়ে আমাকে বলো তো যে এইটা হলো মসৃণ, এটা কি অমসৃণ, আর এটা কি বহুকোষী রাইজয়েড, তাই না? বলো এর মধ্যে কোনটি বেশি পরিমাণে মাটির থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করতে পারে? কোনটা? মসৃণ, অমসৃণ নাকি স্কেল? এই মসৃণ রাইজয়েডটা মাটির থেকে গ্রহণ করার জন্য শোনো এক কোষী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এক কোষী রাইজয়েডগুলোর আবরণ খুবই পাতলা থাকে। কি থাকে? আবরণ কি থাকে? খুবই পাতলা থাকে, যার কারণে ওরা সহজেই মাটির থেকে পানি এবং খনিজ লবণ কি করতে পারে? গ্রহণ করতে পারে বা শোষণ করতে পারে। মনে থাকে তো না? দেখো আমি কি আরেকবার রিপিট করব? আরেকবার রিপিট করি, খেয়াল করো। প্রথম যে কথাটা সেটা হলো এটা হলো অভ্যন্তরীণ গঠন। অভ্যন্তরীণ গঠনের কয়টা পার্ট? 3টা পার্ট। উপরের অংশ কি? ফটোসিনথেটিক অঞ্চল। দেখো এই যে ফটোসিনথেটিক অঞ্চল আমরা এটাকেই বলতেছি যেখানে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোফিল অণু আছে, যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এবং এই কোষগুলো দেখো একটার পর একটা সজ্জিত হয়ে সূত্রাকার গঠন সৃষ্টি করেছে, যেটাকে বলা হয় আত্তীকরণ সূত্র। কিন্তু এই সূত্রের যে মাথার কোষগুলো, এগুলো মধ্যে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। এটাকে বলা হয় ঊর্ধ্বত্বক। এর কাজ হলো ভিতরের কোষগুলোকে কি করা? সুরক্ষা প্রদান করা। আর এর মধ্যে যে মানে ফাঁকা জায়গাগুলো আছে, এর মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে, এই জন্য উপরে এই ছিদ্রটাকে বলা হয় বায়ুরন্ধ্র। কি বলা হয়? বায়ুরন্ধ্র। এবং এর মধ্যে থাকে হলো স্ত্রী জনন অঙ্গ, যেটাকে বলা হয় আর্কিগোনিয়াম। কি নামে ডাকা হয়? আর্কিগোনিয়াম। ক্লিয়ার কিনা বলে পর্যন্ত? আর্কিগোনিয়াম। এরপরে দেখো এই ফটোসিনথেটিক অঞ্চলের নিচের অংশটাকে বলা হয় সঞ্চয়ী অঞ্চল। সঞ্চয়ী অঞ্চল বলার পিছনে কারণটা কি বলতো? ফটোসিনথেটিক অঞ্চলে যে শর্করাজাত খাদ্য উৎপন্ন হয় সেটা জমা থাকে কোথায়? সঞ্চয়ী অঞ্চলে। আর সঞ্চয়ী অঞ্চলের টিস্যুগুলো কোন কোষ দ্বারা গঠিত বলো? প্যারেনকাইমা। আর সঞ্চয়ী অঞ্চলের নিচে যে একসারি কোষ রয়েছে এটাকে বলা হয় নিম্নত্বক। আর নিম্নত্বক থেকে যে মূলের মতো অংশগুলো বের হয় তাকে বলা হয় রাইজয়েড। রাইজয়েড এককোষী। রাইজয়েড মূলত কি? এককোষী। কিন্তু এটা দুই ধরনের হতে পারে, মসৃণ আর একটা কি? অমসৃণ। আর বহুকোষী রাইজয়েডগুলোকে কি নামে ডাকা হয়? স্কেল বা শল্ক। তাহলে পরেরটা হেডিং দাও, সেটা হলো রিক্সিয়ার জনন। রিক্সিয়ার কি? জনন। দেখো রিক্সিয়ার জনন, এদের দুই ধরনের জনন দেখা যায়। কত ধরনের জনন দেখা যায়? দুই ধরনের জনন দেখা যায়। একটা হলো অঙ্গজ, একটা কি? অঙ্গজ জনন। আর একটা হলো যৌন জনন। আর একটা কি? যৌন জনন। শোনো তো ইতিপূর্বে হলো অভ্যন্তরীণ গঠনের চিত্র এঁকেছিলা। দেখো অভ্যন্তরীণ গঠনের যে চিত্রটা দেখেছিলা সেখানে তোমরা দেখছো যে এখানে অনেকগুলো সুতার মতো অংশ বের হয়েছিল। এই সুতার মতো অংশগুলোর নাম কি বলো তো? সুতার মতো অংশগুলোর নাম কি? আত্তীকরণ সূত্র। নাম কি? আত্তীকরণ সূত্র। খেয়াল করো, আত্তীকরণ সূত্র। তাহলে এদিক থেকেও কিছু আত্তীকরণ সূত্র আমি এঁকে দিই। হ্যাঁ, এদিক থেকেও দিয়ে দিলাম। দেখো কিভাবে এদের দেহের অঙ্গ বিভাজিত হয়ে বংশ বিস্তার করে, খেয়াল করো। আর নিচের অংশে কি ছিল বলো? রাইজয়েড। নাম কি ছিল? রাইজয়েড। রাইজয়েড কত ধরনের হয় মূলত? একটা মসৃণ আর একটা কি? অমসৃণ। আর এর মাঝখানে কি ছিল বলো? স্ত্রী জনন অঙ্গ। স্ত্রী জনন অঙ্গ। এর মাঝখানে কি ছিল? স্ত্রী জনন। আর এর মধ্যে কে ছিল বলো? ডিম্বাণু ছিল। ঠিক আছে, তোমরা না আঁকলেও চলবে। দেখো একটু খেয়াল করো এদের যে জনন, এই যে দেখো এখানে টিউমার সদৃশ অংশ ছিল না বলো তো? রাইজয়েডে যেটা আমরা অমসৃণ বলেছিলাম, টিউমার সদৃশ অংশ ছিল কিনা বলো? দেখো আরেকবার বলি, তাহলে এদের জনন হলো দুই প্রকার। একটা হলো অঙ্গজ জনন, আর একটা কি? অঙ্গজ জনন হলো অযৌন জনন, আর একটা হলো যৌন জনন। যৌন জননের জন্য আমাদের যেটা লাগবে আমরা জানি হলো শুক্রাণু এবং কি? ডিম্বাণু। অঙ্গজ জনন এদের দেহের যে কোনো একটা অঙ্গের
যে কোনো একটি অংশ বিচ্ছিন্ন হয়ে সেখান থেকে যদি নতুন একটা রিক্সার জন্ম দিতে পারে সেটাকেই বলা হয় অঙ্গজ জনন। আরও সহজ কথা বললে, যে কোনো অঙ্গের যে কোনো একটু অংশ ভেঙে যে সেখান থেকে যদি বংশ বিস্তার করতে পারে সেটাকেই বলা হয় অঙ্গজ জনন। ক্লিয়ার? এবার দেখো, এইটাকে আমরা কি বলেছি বলো? অমসৃণ। এটাকে কি বলেছি? অমসৃণ। অমসৃণ রাইজয়েড। শোনো, এই অমসৃণ রাইজয়েড থেকে যে টিউমারের মতো অংশ সৃষ্টি হয়েছে। কিসের মতো? টিউমার। এখান থেকে টিউমারের মতো যে অংশ সৃষ্টি হয়েছে, এইটার নাম হলো গিমা। নাম কি? গিমা। এই অংশগুলোর নাম হলো গিমা। শোনো, এই গিমাগুলো যদি রাইজয়েড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এই গিমা দ্বারাই নতুন আর একটা রিক্সার জন্ম দিতে পারে, আর তাহলে কি এটা কি অঙ্গের অংশ বিভাজিত হয়ে গেল না? বুঝতে পারছো তো? এর মাধ্যমে এই গিমা দ্বারাই কি করতে পারে? বংশ বিস্তার ঘটাতে পারে। বংশ বিস্তার ঘটাতে পারে। একটা গেল। খেয়াল করো, এদের দেহের অন্য অংশ থেকে, মনে করো যে এই অংশ থেকে একটা টিউমার সৃষ্টি হলো। কি সৃষ্টি হলো? এই অংশ অথবা এই অংশ, যে কোনো দেহের একটা অংশ থেকে টিউমার অথবা টিউবার, যে কোনো একটা বললে হবে। টিউমারের মতো অংশ সৃষ্টি হয়েছে। কিসের মতো? টিউমার। টিউমার। আর এই অংশটাই যদি মূল দেহের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এখান থেকেও কি করতে পারে? তাহলে বংশ বিস্তার ঘটাতে পারে, অর্থাৎ এদের প্রজনন ঘটাতে পারে, অর্থাৎ বংশ বিস্তার হতে পারে। তাহলে সহজ কথায় আমরা বলতে পারি এদের অযৌন জনন অর্থাৎ অঙ্গজ জনন দুইভাবে হয়ে থাকে। একটা হলো গিমা সৃষ্টির মাধ্যমে, আর একটা হলো টিউবার অথবা টিউমার সৃষ্টির মাধ্যমে অঙ্গজ জনন সংগঠিত হতে পারে। ক্লিয়ার? এখন মানে যৌন জনন অনেক ইম্পর্টেন্ট। তোমরা আলাদাভাবে একটা পেজ নাও, যৌন জনন। হেডিং দাও রিক্সার, হেডিং দাও রিক্সার যৌন জনন। রিক্সার যৌন জনন। রিক্সার যৌন জনন। খেয়াল করবা, রিক্সার যৌন জনন। রিক্সার যে যৌন জনন, তাহলে বলো স্ত্রী জনন অঙ্গ কাকে বলে বলো? বা স্ত্রী জননাঙ্গের নাম কি বলো? আর্কিগোনিয়াম। তাহলে আর্কিগোনিয়ামের মধ্যে কে রানী হিসেবে থাকে বলো? ডিম্বাণু। কে রানী হিসেবে থাকে? ডিম্বাণু থাকে, তাই না? বলো, ডিম্বাণু কি নিজে চলাচল করতে পারে? চলাচল করতে পারে না। এই যে এই অংশটাকে ফেলো। তাহলে আমরা জানি যে যৌন জননের জন্য দুইটা জিনিস লাগবে। একটা হলো লাগবে শুক্রাণু। একটা কি? শুক্রাণু। আর একটা কি? ডিম্বাণু। ডিম্বাণু। আমরা জানি যে জনন 3 প্রকারের হয়ে থাকে, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, আর একটা কি? উগামি। আমরা সবাই জানি যখন শুক্রাণুর ফ্লাজেলা থাকে, শুক্রাণু সচল হয়ে থাকে, সচল। কিন্তু ডিম্বাণুর কোনো ফ্লাজেলা থাকে না, ডিম্বাণু নিজে চলাচল করতে পারে না। শুক্রাণু ডিম্বাণুর কাছে আসে এবং নিষেক সম্পূর্ণ করে। সেই জনন ক্রিয়াটাকে বলা হয় উগ্যামাস। নাম কি? তাহলে এদের দেখো, এদের যে ডিম্বাণু, খেয়াল করো, এদের ডিম্বাণুতে কোনো কি ফ্লাজেলা আছে? এবং এখান থেকে মনে করো যে এটা দিলাম শুক্রাণু, শুক্রাণুর ফ্লাজেলা আছে কিনা বলো? শুক্রাণুর ফ্লাজেলা আছে। শুক্রাণু ফ্লাজেলা আছে, তাহলে শুক্রাণু কি করতে পারে? ফ্লাজেলা আছে, এরা সচল। কে কার কাছে যাইতেছে বলো? শুক্রাণু ডিম্বাণু। তাহলে এদের জননটাকে আমরা কি বলবো বলো? এদের কোন প্রকৃতির জনন? উগ্যামাস প্রকৃতির। উগ্যামাস প্রকৃতির। 2 মার্কের কোশ্চেন আসলে পারবা তো? যখন শুক্রাণু ফ্লাজেলা থাকে শুক্রাণু চলতে পারে,
ডিম্বাণুর কোনো ফ্লাজেলা থাকে না, ডিম্বাণু স্থান ত্যাগ করতে পারে না। শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হবার জন্য শুক্রাণু নিজেই ডিম্বাণুর কাছে আসে। আর এই জননটাকে বলা হয় উগামাস প্রকৃতির। কি বলা হয়? উগামাস প্রকৃতির। এবার দেখো, আমরা জানি যে রিক্সার ক্ষেত্রে এই জনন অঙ্গটাকে বলা হয় আর্কিগোনিয়াম। কি বলা হয়? আর্কিগোনিয়াম নিয়াম। আর আমরা জানি যে রিক্সার ক্ষেত্রে পুরুষ জনন অঙ্গকে বলা হয় অ্যান্থেরিডিয়াম। কি বলা হয়? তাহলে পুরুষ জনন অঙ্গকে বলা হয় অ্যান্থেরিডিয়াম। শোনো, এই যে শুক্রাণু ডিম্বাণুর কাছে যাবে, সেই স্থলে বসবাস করলেও ডিম্বাণুর কাছে যাওয়ার জন্য তার বাহন হিসেবে যেটা লাগে সেটা হলো পানি। কি লাগে? পানি লাগে। তাহলে শুক্রাণু পানির মাধ্যমে ডিম্বাণুর কাছে যাবে। এই যে স্থলে বসবাস করলেও এদের নিষেকের সময় যে পানির প্রয়োজন হয়, এই জন্য রিক্সাকে কি নামে ডাকা হয়? উভচর উদ্ভিদ। এই জন্য রিক্সাকে বলা হয় উভচর উদ্ভিদ। এই পয়েন্ট যেন মাথায় থাকে, ঠিক আছে তো? 2 মার্কের জন্য কোশ্চেন আসবে, কেন এদেরকে উভচর উদ্ভিদ বলা হয়। এইবার খেয়াল করো। হ্যাঁ বলো। হ্যাঁ, তাহলে যখন ওই শুক্রাণু ডিম্বাণুর কাছে যাবে, শুক্রাণু কার মাধ্যমে যায়? পানির মাধ্যমে যায়। পানির মাধ্যমে ওই ফ্লাজেলা দ্বারা সাঁতার কাটতে কাটতে ডিম্বাণুর কাছে যায়। এই জন্য যেহেতু এরা স্থলে বসবাস করলেও এদের মানে নিষেকের সময় কিসের প্রয়োজন হচ্ছে? পানির প্রয়োজন হচ্ছে। এই জন্য এই রিক্সা উদ্ভিদকে বলা হয় উভচর উদ্ভিদ। কি বলা হয়? উভচর উদ্ভিদ। খেয়াল করো, এখন আমরা জানি যে শুক্রাণুর কি আছে? ফ্লাজেলা আছে। শুক্রাণু চলতে পারে। ডিম্বাণু কি নাই? ফ্লাজেলা নাই। ডিম্বাণু বড়, তাই না? বলো। আমরা জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলে যে কোষের সৃষ্টি হয়, সেই কোষটাকে আমরা বলে থাকি কি? জাইগট। কি বলে থাকি বলো? জাইগট। এই যে জাইগট, খেয়াল করো, এই জাইগটের মধ্যে কয়টা কোষ আছে বলো? 2টা কোষ। এর মধ্যে কয়টা ছিল? একটা। অর্থাৎ এর মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে এক সেট ক্রোমোজোম ছিল। আর এক সেট ক্রোমোজোমকে আমরা জানি যে এন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় হ্যাপ্লয়েড। কি বলা হয়? হ্যাপ্লয়েড। এখন বলো, এই জাইগট কি হবে বলো? 2n। আর এটা কি? ডিপ্লয়েড। দেখো, এই জাইগটটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। কোন প্রক্রিয়ায়? এই জাইগটটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়েই যে নতুন মানে উদ্ভিদের সৃষ্টি করে, এটাকেই বলা হয় ভ্রূণ। কি বলা হয়? অবলিক। এটাকে বলা হয় স্পোরোফাইট। কি বলা হয়? স্পোরোফাইট। আর তোমরা সবাই জানো যে এদের স্পোরোফাইট বহুকোষী ডিপ্লয়েড। বহুকোষী কি? এবার দেখো, এই ভ্রূণ অথবা স্পোরোফাইট থেকে স্পোর সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? স্পোর সৃষ্টি হয়। এখন তোমরা একটু দেখে বলো, এই যে এই স্পোরগুলো যে আমি এঁকেছি, তাই না? এই স্পোরগুলো সবাই কি একই আকৃতি বিশিষ্ট না বলো তো? আকার আকৃতিতে এবং দৈর্ঘ্যে প্রায় একই রকম না? এই স্পোরোফাইট থেকে উৎপন্ন হয় স্পোর। কি উৎপন্ন হয়? স্পোর। আর তোমরা কিন্তু সবাই জানো স্পোরের বাংলা শব্দ হলো রেণু। আর একটা নাম কি? রেণু। তাহলে এখান থেকে যে রেণু বা স্পোরগুলো উৎপন্ন হয়, সেগুলো একই প্রকৃতির হবার কারণে এদের স্পোরগুলোকে বলা হয় হোমো স্পোর। কি বলা হয়? তাহলে এদের স্পোরগুলোকে বলা হয় হোমো স্পোর। এই যে হোমো স্পোরগুলো উৎপন্ন হয় হলো তোমার স্ত্রী জননাঙ্গের ভিতরে, এবং এগুলো যখন উপযুক্ত পরিবেশে পতিত হয়, এই স্পোর দ্বারাই এরা নতুন রিক্সার জন্ম দিতে পারে অথবা বংশ বিস্তার করতে পারে। আর এভাবে এদের যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার হয়ে থাকে। আমি আর একবার বলতেছি, খেয়াল করো, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। যৌন জনন, তাহলে এদের যৌন জনন কোন ধরনের? উগামাস প্রকৃতির। কোন প্রকৃতির? কারণ এদের শুক্রাণু চলাচল করতে পারলেও ডিম্বাণু কি পারে না। আর এদের নিষেকের জন্য কি প্রয়োজন হয়?
পানির প্রয়োজন হয়, যেহেতু এরা স্থলে বসবাস করে, কিন্তু নিষিক্ত হবার জন্য এদের কিসের প্রয়োজন হয়? পানির প্রয়োজন হয়, যার কারণে এদেরকে কি বলা হয়? উভচর উদ্ভিদ। এদের স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম, আর আর্কিগোনিয়ামের মধ্যেই ডিম্বাণুটা কি অবস্থান করে। এদের পুরুষ জননাঙ্গকে কি বলা হয়? অ্যান্থেরিডিয়াম, যেখান থেকে শুক্রাণু উৎপন্ন হয়। ক্লিয়ার? শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলে যে কোষের সৃষ্টি হয় তার নাম কি? জাইগট। যা